কস্ট বাড়তেছে দেখতেছি না। আচ্ছা এটা কস্ট ছিল হলো আপনার 0.005 করেছিল, এবার বাড়তেছে। ইমেজগুলো চেঞ্জ করতে হবে, মানে অনেক ইনভেস্ট চলতেছে, অলরেডি $71 শেষ চলতেছে এবং সেটা এই সোয়াটে ইমেজে চলতেছে। এটা এখন বাড়তেছে কারণ অডিয়েন্স কমে গেছে। আমার কাছে 1 লাখ পিপল ছিল, এর ভিতর 67,000 পিপল কাছে রিস্ক করছে। এটার কস্ট ছিল 0.005-এ, এটা এখন কস্ট আস্তে বাড়তেছে। সো আমার এটাও একটা চিন্তার বিষয়, আমার এখান থেকে এখন ইমেজগুলো চেঞ্জ করতে হবে, একটা নতুন ক্যাম্পেইন করতে হবে, অডিয়েন্স চেঞ্জ করে দিতে হবে, কারণ কস্টগুলো বাড়তেছে আস্তে আস্তে। ওই অ্যাডের উপরে আর একটা চলতেছে, আরেকটা অ্যাড সেট করবো আমি জাস্ট। আমি এবার একটা অ্যাড সেট করবো, অডিয়েন্স চেঞ্জ করে দিব আর ইমেজগুলো চেঞ্জ করে দিব, কারণ এখন কস্ট বাড়তেছে। আমার অডিয়েন্স কমে গেছে, সেম অডিয়েন্সে চলে গেছে ডাটাগুলো। দেখেন 1 লাখ সিলেক্ট করছিলাম, 67,000 কাছ থেকে চলে গেছে, এখান থেকে লাইক আসছে 14,000। আচ্ছা আমি হিসাবটা দেখাচ্ছি কিভাবে আসলে হিসাবগুলো করে। অন্য একটা দেখাই, ক্যাম্পেইন দেখাই। হ্যাঁ হ্যাঁ বলেন। কংগ্রেচুলেশন মিসেস মিস, কিছু করার নাই। দিতে চাচ্ছেন? আইডিয়া আছে ওখানে? TT4 লিঙ্কটা কি বলেন তো? 71 না ওটা? 703943 লিখলো আছে। আইডি দেন, লিখে দেন, পাসওয়ার্ড দেন TT4, স্মল টি কিন্তু সব। সিকিউর ব্রাউজার নিতে না না, নরমাল ব্রাউজারই চলবে। তাহলে একদম লাস্টের 5 মিনিট আপনাকে লাস্ট 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ টিটি দিছি। আচ্ছা রেজাল্টগুলো দেখি। প্রত্যেকটা টার্ম শিখতে হবে। আর একটা বিষয় বলবো, ফেসবুকে আমাদের দুইটা এক্সাম, ফেসবুকে এক্সাম হবে দুইটা। একটা এক্সাম হলো আপনার ফ্রি এবং পেইড মেথড মিলে একটা এক্সাম, আর একটা হলো অ্যানালিটিক্স। ফেসবুকের এই যে টার্মগুলো শিখবো আর ফেসবুকের ইনসাইটস, এই দুইটা অপশন মিলে আলাদা একটা এক্সাম। তো টার্মগুলো একটু শিখবেন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ সেটটা করে শিখো। নেক্সট ক্লাসে হ্যাঁ একই দিনে দুটো পরীক্ষা হবে, একদিনে 4টা হবে লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাস স্টার্ট টাইম পাই। আচ্ছা এটা যেটা দেখাচ্ছে এটা কি ওভারঅল সব অ্যাডগুলোর উপর দেখাচ্ছে না একটা ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড সেটগুলো আছে সেই অ্যাড সেটের রেজাল্ট দেখাচ্ছে ওই একটা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইনের। ওটা ওভারঅল তো প্রত্যেকটা ক্যাম্পেইনে যায় যা দেখতে হয়, কিন্তু আপনাকে একটা ক্যাম্পেইনের রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা এই ক্যাম্পেইনের আন্ডারে এটা পেজ লাইকের জন্য, এবং এখানে অনেকগুলোই চলতেছে। আচ্ছা এটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে, এবং এইটার রেজাল্ট একটু দেখেন। পারফরম্যান্স ফার্স্ট যে টপিকটা আছে এখানে রেজাল্ট, একটা টার্ম আগে শেখেন। একটা হলো রেজাল্ট, একটা হলো রিচ, একটা হলো ইমপ্রেশনস, একটা হলো ফ্রিকোয়েন্সি, একটা হলো রেজাল্ট রেট। এখানে দেখেন দেখাচ্ছে রেজাল্টস, রেজাল্ট ইকুয়াল টু পেজ লাইকস। তার আগে এই টার্মটা শিখুন, রিচ এবং ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কোথায়? ইমপ্রেশনটা জাস্ট দেখবে, আর রেজাল্ট রিচটা হলো সে পেজের সাথে এঙ্গেজড হবে। পেজের সাথে এঙ্গেজ হবে। আচ্ছা Reach আমি আরো ব্রেকডাউন করি, আমি এই অ্যাডসেট একটু চাই। এখানে $10
$10 ক্যাম্পেইন ছিল। $10 থেকে এখানে ফেসবুক কি করছে 20,000 পিপলের কাছে রিচ করাইছে। এখান থেকে আমার লাইক আসছে হলো 2161, সেটা হলো রেজাল্টস। আর রেজাল্ট বলতে পেজ লাইক। এখানে যদি আমার ক্যাম্পেইনটা তো পোস্ট বুস্টের জন্য, তাহলে রেজাল্ট হলো এখানে হলো পোস্ট বুস্ট অথবা পোস্ট এনগেজমেন্ট টার্মটা চলে আসছে। আচ্ছা, এখন এই যে রিচ বোঝাচ্ছে, রিচ আসলে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। তার মানে রিচ হলো ইউনিক পিপলের কাছে ফেসবুক পৌঁছা হচ্ছে। আমার অ্যাড ক্যাম্পেইনটা $10 20,000 পিপলের মানে ফেসবুক আইডিতে পৌঁছা হচ্ছে। আচ্ছা, আর ইমপ্রেশনসটা তাহলে কি? যারা দেখছে আমাদের, যারা দেখছে। আচ্ছা, ওকে, যারা দেখছে। একজন কি 2 বার দেখতে পারে না, 3 বার দেখতে পারে না? এই টোটাল কাউন্টিংটা হলো ইমপ্রেশনস। কেউ একজন আমার অ্যাড ক্যাম্পেইনটা মোবাইল থেকে দেখছে, সে আবার ডেস্কটপ থেকে দেখছে, তাহলে সেটা কাউন্ট হচ্ছে। সে যদি একাধিকবার দেখে তাহলে সেটা ইমপ্রেশন হিসেবে রাইট, ইউজার তো একজনই, তাহলে রিচ 1। আর ইমপ্রেশনস 2 বার হতে পারে, কারণ সে কি করছে এখানে, একবার মোবাইল থেকে দেখছে আমার একটা, আবার ডেস্কটপ থেকে দেখছে। এটা হতে পারে মোবাইল থেকে ডাবল দেখছে, হতেই পারে। সো রিচ বলতে ইউনিক ইউজার আইডি বোঝাচ্ছে, আর ইমপ্রেশন বলতে সে কতবার দেখছে আমার একটা। আচ্ছা, আরেকটা টার্ম আছে এখানে, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা হলো কতবার দেখতেছে আমার অ্যাড ক্যাম্পেইনটা। এখানে বারটা হিসাব হয় কিভাবে, ইমপ্রেশন ডিভাইডেড বাই রিচ। ইমপ্রেশন, এই যে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ইমপ্রেশন ডিভাইডেড বাই রিচ। এটা কি কখনো এরকম সম্ভাবনা আছে যে আমার রিচ 2 বার হয়েছে, ইমপ্রেশন 1 বার হয়েছে? কোনো চান্স আছে এরকম? কোনো চান্স নাই। একটা রিচ মানে 1 ইমপ্রেশন হবে, ইমপ্রেশন হবে। সো এটা ইকুয়াল হবে। সো এখানে ইকুয়াল তো মাস্ট হবে, বেশি হতেই পারে। তো এখানে যদি 4 বার, মনে করেন দুজন ইউজার 4 বার দেখছে, একজন 1 বার দেখতে পারে, আরেকজন 3 বার দেখতে পারে, অথবা দুজন মানে 2 বার 2 বার করা হয়েছে এরকম। তাহলে এখানে আমার ইয়া কত, ফ্রিকোয়েন্সি কত? 2। তাহলে এভারেজে ফেসবুক অ্যাকাউন্ট একজনের প্রোফাইলে 2 বার করে অ্যাড ক্যাম্পেইনটা শো করেছে। আর ইমপ্রেশন যদি বেশি হয়, এটা ভালো না খারাপ? ভালো। এটা ডিপেন্ড করতেছে ইয়ার উপরে, অ্যাডভার্টাইজের উপরে। কিরকম, মনে করেন আমার একটা প্রোডাক্টের প্রমোশন করবো, আমার প্রোডাক্ট অলরেডি সে কিনে ফেলছে, তার কাছে অ্যাড ক্যাম্পেইন দেওয়া দরকার আছে? দরকার নাই। সেদিক থেকে চিন্তা করলে ইমপ্রেশন খুব বাজে। আবার চিন্তা করেন আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি, আমার অ্যাড ক্যাম্পেইনটা বারবার দেখবে, তাহলে ইমপ্রেশনটা বেশি হওয়া ভালো না, ফ্রিকোয়েন্সি বেশি হওয়া ভালো না? এখন এটা ডিপেন্ড করতেছে কোনটার উপরে বলেন। এটা ডিপেন্ড করতেছে, আমরা ফার্স্ট একটা পটেনশিয়াল রিস্ক একটা অপশন দেখছিলাম, মনে আছে? পটেনশিয়াল রিস্ক মনে আছে? পটেনশিয়াল রিস্ক মনে করেন আমি জাস্ট ওইখানে ধরে রাখছিলাম ওটা 30,000, পরে যে ক্যাম্পেইনটা করলাম এটা হলো 30,000। আমি এটার ক্যাম্পেইন করলাম $30, অথবা আমরা খুব ভালো করে জানি যে বাংলাদেশে $5 আপনি 5,000 থেকে 10,000 পর্যন্ত রিস্ক হয় বাংলাদেশে। আমি যদি বলি যে $5 যদি 10,000 হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার $10 দিলে খুব সহজেই 20,000, $15 দিলে 30,000, যদি $20 দিই তাহলে অডিয়েন্স কই? $15 দিলে 30,000 কভার করতেছে অডিয়েন্স, তাই না? তাহলে $30 দিলে $40 দিলে অডিয়েন্স কই? এই অডিয়েন্সের কিন্তু বারবার পারছে না বারবার, কারণ আমার অডিয়েন্স তো এখানে সিলেক্ট করে রাখছিলাম আগেই। পটেনশিয়াল রিচ একটা অপশন ছিল না, আমি যদি এখানে ডলার বাড়া দিই তাহলে তোমার বারবার ফেসবুক এখানে ইয়া করবে, হোক করবে, অ্যাডটা বারবার শো করাবে। তাহলে এটা ডিপেন্ড করতেছে অ্যাডভার্টাইজারের উপরে, যে আমার অ্যাড ক্যাম্পেইনটা আমি আসলে একজনের কাছে বারবার শো করাবো নাকি একজন একবারই দেখবে। আর এটা ডিপেন্ড করে গোলের উপরে। আমি চাচ্ছি মনে করেন বিগ অডিয়েন্স দিব, বিগ অডিয়েন্স থেকে আমার ফেসবুক লাইক আসবে, এটা একটা ওয়ে। আরেকটা মেথড হলো আমার প্রোডাক্টটা সেল হবে এবং টার্গেটেড কাস্টমারের কাছে, তাহলে অডিয়েন্স বড় করে লাভ নাই। আমি জানি আমার অডিয়েন্স এতটুকু, টার্গেট অডিয়েন্সের কাছে আছে। দুই রকম কিন্তু আছে। পেজ লাইকের জন্য লার্জ অডিয়েন্স হতে পারে, বাট প্রোডাক্ট সেলের জন্য কিন্তু টার্গেটেড অডিয়েন্স হচ্ছে। সো ওইখানে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে আপনার গোলের উপরে, অ্যাডভার্টাইজার গোলের উপরে, কে কোনটা চাচ্ছে। টার্মগুলো কিছুটা ম্যাথমেটিক্যাল, কঠিন লাগতেছে কি? এখানে ফ্রিকোয়েন্সি ইয়া করে দেওয়া যায়, বলে দেওয়া যায়। ফ্রিকোয়েন্সি বলে তার কোনো ওয়ে নেই।
কোনো ওয়ে নেই। এটা ডিপেন্ড করে বাজেটটা এইটার উপরে আপনি প্রথমে অডিয়েন্স কত সিলেক্ট করছেন, অডিয়েন্স কত সিলেক্ট করছেন। যেমন আমার আগেটা দেখেছিলাম লাস্ট ডে পর্যন্ত আমি রাত্রে চেক করলাম, ওটা 0.005 সেন্টে ছিল। আমাকে কালকে আমি ওখানে ইমেল চেঞ্জ করবো, কারণ আমি $70 হয়ে গেছে এবং আমার 1 লাখ পিপলের কাছে গিয়েছিল। এখন ফেসবুক কি করতেছে, 1 লাখ পিপলের কাছে বারবার শো করাচ্ছে, যার জন্য আমার এখন লাইভ কম আসতেছে, এই জন্য কস্টটা বেশি হয়ে যাচ্ছে। এখন স্পেন্ডিংটা ফেসবুক কিভাবে হিসাব করতেছে দেখেন, এখানে আমাকে বলতেছে কস্ট পার রেজাল্ট, রেজাল্ট বলতে পার লাইকে কত কস্ট হয়েছে, পার লাইকে 0.005 করে কস্ট হয়েছে। এখন হিসাবটা ফেসবুক কিভাবে করে, টোটাল স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট। তার মানে আমার এখানে টোটাল কস্ট হলো $10, আর এখানে আমার রেজাল্ট পাইছি হলো 2160। নাম দিয়ে যেটা আসছে সেটাই হলো এখানে আমার ডাটা। হিসাবটা কি বুঝতে পারছেন? বুঝে নি? আচ্ছা আমি আরেকবার একটু লিখি। মানে ফেসবুক টাকা পয়সার গুলো হিসাব করে কিভাবে, টাকা পয়সা হিসাব করে এই মেথডে, সেগুলো স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট। স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট, যে আমার কত খরচ করলাম এখান থেকে কত রেজাল্ট পাইছি সেটা হিসাব করতেছে। এখানে $10 খরচ হয়ে গেছে আর রেজাল্ট পাচ্ছি হলো 261। এখান থেকে আমার টোটাল যদি ভাগ দিই কস্ট আছে এরকম। এখন বলেন এখানে যদি অডিয়েন্স আমার লাইক দিত মাত্র 1500, তাহলে কি কস্ট বাড়তো না? এটা যদি লাইক মানে আরো বাড়তো তাহলে কস্ট আরো কমতো না? তাহলে এখানেই বলতেছে যে ফেসবুক $10 অডিয়েন্স রিচ করছে 20,000, বাট আমি লাইক পাচ্ছি মাত্র 2100, লাইক পাচ্ছি মাত্র 2100। এবং এটা কিন্তু কনসেন্সাস অনেক ভালো। এখানে আপনি $5 1000 2000 মানে সরি 1200 মতো লাইক চলে আসে, এখানে চলে আসে। বাংলাদেশের সিনারিটা এরকম যে $5 500 থেকে 600 সবারই চলে আসে, বাট এটা যত আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে করে এটা আস্তে আস্তে বাড়াতে হয়। এখন অ্যানালাইসিস পার্টগুলো কোথায় সেটাই দেখব। কমন টার্মগুলো কি বুঝতে পারছি? কারো প্রবলেম থাকে বলেন, আমি আবার বুঝাবো। এই টার্মগুলো অনেক ইম্পর্টেন্ট, এই টার্মগুলোর উপরই আপনারা কিন্তু রিমার্কেটিং করবেন। রেজাল্ট রেটটা কি আমার ওকে, রেজাল্ট রেটটা বলিনি। হ্যাঁ বলেন ভাই। স্পেন্ড বাই রেজাল্ট এই টার্মটাকে কি বলে? এটা ওদের টোটাল কস্ট হচ্ছে, ওই যে কস্ট পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট আর রেজাল্ট রেট কি আলাদা আলাদা? হ্যাঁ, রেজাল্ট রেট একটু ডিফারেন্ট ইস্যু। রেজাল্ট রেটটা হলো আমি কত রেজাল্ট পাচ্ছি ইমপ্রেশন থেকে, রেজাল্ট ডিভাইডেড বাই ইমপ্রেশনস ইনটু এটার পার্সেন্টেজ। রেজাল্ট রেটটা হলো রেজাল্ট ডিভাইডেড বাই ইমপ্রেশন ইনটু 100, এটার হলো পার্সেন্টেজ। এটাই করতেছে হলো রেজাল্ট রেট। রেজাল্ট রেটটা আসলে খুব একটা কাজেও লাগে না। না আমি ভাই একটু আগে যেটা বলছিলাম ওটা কি রেজাল্ট রেট মনে করে রাখছি, কোনটা? মানে এই যে স্পেন্ড ডিভাইডেড বাই রেজাল্ট, ওটা কস্ট পার রেজাল্ট, কস্ট পার রেজাল্ট মানে পার রেজাল্টে কত কস্ট হচ্ছে আমি সেটাই দেখালাম। আর ফেসবুক হিসাবটা করে কিভাবে, মনে করেন এটার আমার ক্যাম্পেইন যদি হতো যে ওয়েবসাইট ক্লিকস, তাহলে স্পেন্ড ডিভাইডেড বাই ওয়েবসাইট ক্লিকস, যে আমার পার ক্লিকে কত ডলার করে পাচ্ছে। হিসাব কিন্তু সেম, একটাই হিসাব, কত স্পেন্ড হচ্ছে কত রেজাল্ট পাচ্ছি। আর এখানে রেজাল্ট বলতে যে অবজেক্টিভটা থাকে সেটাই হলো রেজাল্ট। এটা ছিল হলো পারফরম্যান্স সেকশনে, পাশে একটা সেকশন রয়েছে ডেমোগ্রাফি। ডাটাগুলো দেখেন ব্রেকডাউন করে কিভাবে সেগমেন্ট করলেই আপনি ডাটাগুলো বুঝতে পারবেন। এই যে পাশে পারফরম্যান্সের পাশে ডেমোগ্রাফি, আমার অডিয়েন্সের 13 to 17 এই এজে এইখানে পেজ লাইক আসছে বেশি নাকি এটা থেকে বেশি আসছে? 18 থেকে 24 এই এজের লাইক বেশি, এবং এখানে দেখেন এই এজে আবার তুলনামূলক কম। এটা অলমোস্ট সেম দেখা যাচ্ছে, এবং এটার কস্ট দেখাচ্ছে। আমি যদি দুইটাই ইয়া করতাম, যদি এটা মেনের উপর ছিল না, এখান থেকে চেক করে দেখতে পারতাম যে কোন এজে আমার কোনটাতে কস্ট বেশি হচ্ছে সেটা চেক করতে পারতাম। এটা আরো ব্রেকডাউন করবো আমরা এখানে গিয়ে। তারপর একটু প্লেসমেন্টটা দেখি। আমার অ্যাড ক্যাম্পেইনটা চলতো আপনার ডেস্কটপ নিউজ ফিডে। কি অবস্থা দেখেন, প্রত্যেকটা লাইকের জন্য আমার 0.1 করে কাটতেছে।
আমি যদি নেক্সট টাইম আবার অ্যাড ক্যাম্পেইন করি ডেস্কটপ নিউজলেটার দিবই না, আবার অ্যাকসেপ্ট করবো না একটা, এটা জন্য তো রিমার্কেটিং করতে হবে না। রিমার্কেটিং এর সময় কি করবো, এই অডিয়েন্সই কাজ করবো, বাট ডেস্কটপটা বন্ধ থাকবে আমার। প্রত্যেকটা লাইকের জন্য আমার খরচ হচ্ছে 1 সেন্ট করে। ট্রাইকুলামটাও ভালো কাজ করতেছে এবং এটার কস্ট কিন্তু কম, 0.004। মোবাইল থেকে সবচেয়ে বেশি ইউজার, মোবাইল থেকে আমার ভালো চলতেছে, তো মোবাইলটা কন্টিনিউ চলবে, পাশাপাশি আমি এটাও রাখবো। এটা কিন্তু রিমার্কেটিং স্টেপগুলো, ডাটাগুলো বুঝতে হবে। আমাদের ইনস্টাগ্রামে $4 বেশি গেছে। হ্যাঁ $2 আচ্ছা ওকে। আচ্ছা এইখানে একটু দেখবো, ব্রেকডাউন নামে একটা সেকশন আছে, দেখেন ব্রেকডাউন। আর আমার অ্যাড ক্যাম্পেইনটা দেখেন, এটা লেখা আছে মিক্স সিটিজ, তার মানে আমি বাংলাদেশের যত সিটি ছিল বিভিন্ন সিটিগুলো টার্গেট করছি। এখন কোন সিটি থেকে কত আসে সেটা দেখা প্রয়োজন না, যে এটা কি ঢাকা থেকে বেশি লাইক আসতেছে নাকি চিটাগাং থেকে, নাকি সিলেট থেকে, নাকি রাজশাহী থেকে, এইভাবেই আমি ব্রেকডাউনটা করবো। নেক্সট টাইম যদি দেখি যে রাজশাহী থেকে ভালো লাইক আসে না, বাদ, রাজশাহী বাদ, অথবা রংপুর বাদ, সিলেট বাদ, এইভাবে আমি ব্রেকডাউনগুলো করবো। প্রথমে আপনাদের ক্যাম্পেইন করে দেখতে হবে। এই যে ব্রেকডাউনে যাই, এখান থেকে এজ আরও ব্রেকডাউন করে দেখতে পারবেন, জেন্ডার, এজ আর জেন্ডারটা একটু দেখি। জেন্ডার তো শো দেখার কিছু না, জেন্ডার তো সব ফিমেলই হবে কারণ টার্গেট ছিল ফিমেল। আর এই যে এখান থেকে দেখেন কোন এজ থেকে কত লাইক আসে, কোন ইমেজ থেকে, কোন ইমেজ থেকে কত লাইক আসে সেটা এখানে শো করতেছে। আমি এটা না দেখে আমি একটু রিজনটা দেখাই। এই ইমেজের জন্য আমার লাইক আসছে এতগুলো, ক্লিয়ার করি তার আগে দেখে আসি। আচ্ছা কয়টা ইমেজ আছে, 1 2 3 4 5টা। আচ্ছা ওকে, আগে ইমেজটা একটু দেখে আসি। দেখেন আমার এই অ্যাডসেট আন্ডারে 5টা ইমেজ দিয়ে অ্যাড ক্যাম্পেইন চলতেছে $5 জন্য, সরি এটা $10 ছিল। আমি দেখেছি এই ইমেজটা এতগুলো লাইক আসছে, এই ইমেজটাতে এতগুলো লাইক আসছে, এটাতে এতগুলো, এটাতে এতগুলো, এগুলো কিন্তু ভালো কাজ করতেছে না, এগুলোতে ভালো কাজ করতেছে না। তাহলে এই ইমেজ আর রেখে লাভ আছে? কি করব? এই যে পজ করে দিব, এই যে পজ, এগুলো তো যাচ্ছে, এই যে পজ করে দিব। হ্যাঁ এগুলোতে রিচ হচ্ছে, সেটা তো দেখাচ্ছে। এটা চেক করতে পারবেন, এই যে আমি দেখাচ্ছি দাঁড়ান। এবং প্রত্যেকটা লাইকের জন্য এই ক্যাম্পেইনটা বন্ধ আছে, আমি অন্য একটা ক্যাম্পেইন দেখাই। এটা যদি রিচই না করে তাহলে আমার লাইক দিলে আসতেছি, গেলাম এটাতে, এটাতে 6টা ইমেজ চলতেছে। এখন এইটার ইয়াগুলো একটু দেখি, এটার রিচটা কই থেকে চেক করবেন, এই যে এখান থেকে চেক করবেন, কাস্টমাইজ কলামস, এখান থেকে রিচ কলামটা নিয়ে আসি, না রেজাল্টস না রিচ, আর এখান থেকে পোস্টের কস্ট পার লাইকস এই সেকশনটা নিয়ে আসবো। আর বাকিগুলো এখন তুলে দেই, এই ডাটাগুলো এখন দেখবো না, পরে দেখবো। পেজ লাইকস থাকবে। এখন চেক করে দেখেন আমার এই ইমেজের জন্য এতগুলো লাইক আসছে, এত রিচ হয়েছে এবং এটার কস্ট এত। এই ইমেজের জন্য আমার এতগুলো লাইক আসছে, এটার কস্ট এত। দেখেন পরের 4টা ইমেজে আমার কস্ট বেড়ে গেছে। তার মানে এই ইমেজগুলো যখন অডিয়েন্সের কাছে যাচ্ছে, ইমেজগুলোর রেজাল্ট ভালো পাচ্ছি না, আমার ইমেজগুলো চেঞ্জ করা উচিত অথবা ইমেজ পজ করা উচিত। বাকি যে ডলারগুলো এখানে কাটতেছে এই দুটার ইমেজগুলো চলতে থাকবে, এটাই মানে ভালো হয়। তো আমি এখন কি করবো, এগুলো পজ করে দিব, এগুলো পজ করে দিব, কারণ এটার কস্ট বেশি। আবার এটার কস্ট বেশি হলেও আমার কাছে মনে হচ্ছে এটার লাইক ভালোই পাচ্ছি, এটা আরো একদিন দেখতে পারি, তাহলে আবার অন করে দিব। এখন আমার দেখেন যে $10 খরচ করলাম অথবা $5, এটা ডেইলি চলতেছে $5 করে, এখানে যে কস্টগুলো হচ্ছে এখন সবগুলো এই দুইটা ইমেজের জন্যই চলবে। এভাবে কিন্তু অ্যাডগুলো স্কেলিং করতে হয়, টুইকিং করতে হয়, তাহলে কিন্তু আমার ভালো আরো যাবে। নাহলে যদি দিয়ে রাখলাম তো রাখলাম, চলতে থাক। এই যে আজকে আমি চেঞ্জ করবো, আমি কালকে রাতে চেক করছি, এটা 0.005 এ ছিল, এই যে এই রেটে ছিল, হঠাৎ করে এখন আবার দেখতেছি এটার অ্যাভারেজে চলে আসছে 0.01 এ। আচ্ছা আমরা আরো কিছু ডাটা দেখবো এখান থেকে। হিসাবগুলো কি বোঝা যাচ্ছে? অ্যানালিটিক্স জিনিসটা একটু কঠিন, এটা আমি মানি, নিজেও মানি।
এটা প্র্যাকটিক্যালি আসলে মানে এখন আমাদের করতে হবে, দেন আরো ভালো হবে। এছাড়া এটাই আমি কি করলাম, আমি কিন্তু কম্পেয়ার করছি। কম্পেয়ার কিভাবে করলাম, এখান থেকে ব্রেকডাউন একটা ডাটা নিছি, কাস্টমাইজ কলাম একটা ডাটা নিছি, সেটা হলো রিচ এই প্যারামিটারটা নিয়ে আসছি, আর এখান থেকে কস্ট পার লাইকস এটা প্যারামিটারটা নিয়ে আসছি। আর এটা ডিফল্ট থাকে, তারপরে যদি না থেকে নিয়ে আসতে পারেন। সেটা কই থেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে নিয়ে আসছি, এই যে কাস্টমাইজ কলামস, এখান থেকে আমি রিচ নিয়ে আসলাম। এবার মাল্টিপল ডাটা নিয়ে এসে দেখেন রেজাল্ট নিয়ে আসবো, মানে প্রত্যেকটা অ্যাডের জন্য আমি দেখতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সি দেখবো, ইমপ্রেশন দেখবো, এই তিনটা স্কোর দেখতে হবে, রিলেভেন্স স্কোর, পজিটিভ, নেগেটিভ। অ্যামাউন্ট স্পেন্ড, হ্যাঁ অ্যামাউন্ট স্পেন্ড দেখতে পারি, যে প্রত্যেকটা অ্যাডের জন্য, ইমেজের জন্য কত করে স্পেন্ড হয়েছে টোটাল, সেটা দেখবো। পেজ লাইকস, ওকে ডান, পেজ লাইকস ডান। কস্ট পার ক্লিকস, ভেরি গুড। এখানে কিন্তু অনেক প্যারামিটার, আমি শুধু পেজ লাইকের প্যারামিটারগুলো দেখাচ্ছি। ভিডিওর জন্য আলাদা প্যারামিটার, ওয়েবসাইটের জন্য আলাদা প্যারামিটার। আমার অ্যাডে কয়টা ক্লিক আসছে, কতগুলো ইউনিক ক্লিক আসছে, এবং সিটিআর এটা দেখেও যদিও লাভ হবে না, তারপর একটু দেখি অ্যাপ্লাই করলাম, প্রত্যেকটা ডাটা দেখবো। ইউনিকলি বলতে কি বোঝাচ্ছে যে আমি যে একজন দুইবার ক্লিক করতে পারে, তাহলে টোটাল ক্লিক। আপনি একজন ব্যক্তি একাই, এই জন্য এটা ইউনিক ক্লিক। দুই রকম, একটা ইউনিক ক্লিক, একটা টোটাল ক্লিক। আপনি যদি আমার অ্যাডে দুইবার ক্লিক করছেন, তার টোটাল একটা কাউন্ট আছে না, সেটা হলো অল, ক্লিক অল। আর ইউনিক হলো আপনি ইউজার একজন, এই জন্য ইউনিক। এবার ডাটাগুলো একটু দেখি। এই অ্যাডের জন্য ক্লিক আসছে এতগুলো, এবং এটা সিটিআর, সিটিআর বুঝি, সিটিআর ক্লিক থ্রু রেট, এটা আমরা শিখতে হবে। আরো কিছু বলবেন? আর বুঝি নাই, কথাটা বুঝিনি। বুঝতে পারছি। হ্যাঁ, এটা আচ্ছা, এটাই শেষ করে দিব। ফেসবুক, আমি চাচ্ছিলাম ফেসবুকে আপনাদের অনেক দিব, এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। হ্যাঁ বলেন। দেখতে দিলে আসলে আলটিমেটলি দেখেন, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাই দেখতেছেন না, করতে দিলে তো আরো বলবেন। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, নেক্সট ক্লাসে দেখে আসুন। করতে গেলে আমার অনেক ইজি হয়ে যাবে, সবাই তো শুধু দেখছে, এই জন্য আর কি ভাবছি অনেক কিছু। এক্স্যাক্টলি এটাই প্রবলেমটা হচ্ছে, যে করতে গেলে কিন্তু করবেন কি হয়, পেমেন্ট সিস্টেম তো না, প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। এখন আচ্ছা, আর 2 থেকে 3টা টপিক শেষ করবো। হ্যাঁ ঠিক আছে। দুটো ক্লাস হবে। অ্যানালিটিক্স খুব কষ্টকর জিনিস, আমি এই যে ইয়ার জন্য ট্রাই করতেছিলাম, তো গুগলের একটা সার্টিফিকেশন আছে, মাথা নষ্ট হয়ে যায় আসলে। কিন্তু গুরুত্বপূর্ণ করবে না। হ্যাঁ, অ্যানালিটিক্স পার্টটা আসলে কঠিন। আচ্ছা, আর কয়েকটা টার্ম দেখবো, 2 থেকে 3টা টার্ম শেষ করবো এটা। আসলে নেক্সট ক্লাসে আর দেখাতে সময় পাবো না, সময় কম। সিটিআর এটা তো বলতে আমাদের এই যে গুগল অ্যানালিটিক্স তো লাগবে। এই যে টার্মগুলো লাগে আরো অনেক মাস আবার মাস। আসতে হবে। আমি একটা অ্যাড ক্যাম্পেইন করছি, অ্যাডের ভিউ আসছে হলো 1000। এই 1000 ভিউ থেকে 100টা ক্লিক আসছে আমার অ্যাডে। এটা সিটিআর কত দাঁড়াচ্ছে তাহলে? 10%, এবং ওয়ার্ল্ডে 10% কে স্ট্যান্ডার্ড মান ধরা হয়। এটা এক ধরনের প্যারামিটার বলতে পারেন, যে এই ক্যাম্পেইনটা সাকসেসফুল কি সাকসেসফুল না, এবং সেটা ক্লিকের উপর চিন্তা করা হয়। এটা যত কম হবে বুঝতে হবে যে ওই অ্যাড ক্যাম্পেইনটা ভালো হয় না, যত বাড়বে তত ভালো, কারণ আমি অ্যাড ক্যাম্পেইন করতেছি, ক্লিক আসতেছে না। সো সিটিআর, এটা নিয়ে আরো অ্যানালিটিক্স আলোচনা করব। সিটিআর ফুল ক্লিক থ্রু রেট, ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে প্রত্যেকটা অ্যাডের জন্য 1.5 প্রত্যেকটা ইমেজের জন্য ফ্রিকোয়েন্সি শো করতেছে। এখানে 1.46,
এবং দেখাচ্ছে কোন অ্যাডের ফ্রিকোয়েন্সি কত, এই অ্যাডটা কয়েকবার দেখানো হয়েছে। রাইট। ইমপ্রেশনস, রিলেভেন্স স্কোর, আচ্ছা এই তিনটা টার্ম এবং কোন অ্যাডের জন্য কত কস্ট সেটা দেখাচ্ছে। ভালো তো চলতেছিল, এগুলো কস্ট কম, এটা বেশি। ক্লিক থ্রু রেটটা কি 10% ইউনিভার্সাল? 10% হলো আপনার একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, মানে একটা বেঞ্চমার্ক থাকে না, তো বেঞ্চমার্ক থেকে থাকে। আচ্ছা এই তিনটা টার্ম শেষ করবো। রিলেভেন্স স্কোর, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। প্রতিটা পিপিসি প্ল্যাটফর্ম একটা স্কোর দেয়, পেইড ক্যাম্পেইন করার জন্য স্কোর দেয়। তো ফেসবুক এটা স্কোর দেয়, এটা 1 to 10 এই প্যারামিটারে অথবা এই মানদণ্ডে একটা স্কোর দেয় 1 to 10। এটার স্কোর যত বেশি হবে ওইটার রেসপন্ডিং তত ভালো হয়েছে। এখানে দেখেন ওদের ইয়াটা আছে, ডেফিনেশনটা। রেটিং অফ 1 to 10 বেসড অন হাউ ইউর অ্যাড অডিয়েন্স ইজ রেসপন্ডিং টু ইউর অ্যাড। মানে আমি যে অ্যাড ক্যাম্পেইনটা করি, এই অ্যাড ক্যাম্পেইনের জন্য আমার অডিয়েন্স কিভাবে বিহেভ করতেছে, তারা কি লাইক দিচ্ছে, তারা কি আমার অ্যাডে ক্লিক করতেছে, নাকি তারা হাইড করে দিতেছে, এই জিনিসগুলো এখানে কাজ করে, অনেকগুলো প্যারামিটার এখানে কাজ করে। তো এটা যত ভালো বিহেভ করবে এটার রিলেভেন্স স্কোর তত বাড়বে। আর রিলেভেন্স স্কোর হলো আমি যে অডিয়েন্স সিলেক্ট করলাম এই অডিয়েন্স কি টার্গেট হয়েছে কিনা সেটা চেক করা যায় এখান থেকে। দেখেন এখানে 7, তার মানে আমার টার্গেটেড অডিয়েন্স মোটামুটি ভালো ছিল। এটা যদি 10 on 10 হতো একদম টার্গেটেড অডিয়েন্স আমি পেতাম। এবং যত রিলেভেন্স স্কোর বাড়বে অ্যাডেড কস্ট আরও কমবে, এঙ্গেজমেন্ট লাইক আরও তত বেশি আসার চান্স থেকে যাচ্ছে। আচ্ছা আর লাস্ট হলো পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকটা কি, কারোর কাছে অ্যাড ক্যাম্পেইনটা যাচ্ছে, যার পর সে লাইক দিছে, আর এটার তিনটা প্যারামিটার, এটা হলো হাই, মিডিয়াম, লো। এখানে দেখাচ্ছে হাই, তার মানে এই ইমেজটা যখন কারোর কাছে যায় গেলে সে লাইক দেয় অথবা কোনো একটা অ্যাক্টিভিটি করে, এই জন্য বলতেছে হাই, তার মানে এটা পজিটিভ ফিডব্যাক। আর নেগেটিভ ফিডব্যাকটা কি, সেটা হলো ওই পোস্টার যখন তার কাছে গেছে সে এটার জন্য হাইড করছে, পোস্ট হাইড করে দিছে অথবা রিপোর্টার স্প্যাম করছে। যদি এটার পরিমাণ বেশি হয়, যদি হাই হয়, তাহলে বুঝতে হবে ওই ধরনের ইমেজ খুবই বাজে অথবা ওই পোস্ট খুবই বাজে। এটা লো, তার মানে আমার এই ইমেজটা খুব ভালো কাজ করতেছে। দুইটা টার্ম, একটা হলো পজিটিভ, আমার অডিয়েন্স কিভাবে বিহেভ করতেছে, তার মানে হাই যেহেতু ভালো বিহেভ করতেছে, এই জন্য যেহেতু ভালো করতেছে এটার কস্ট অনেক কম, 0.005 করে। আর এটা লো, লো মানে তাদের কাছে এক ক্যাম্পেইন গেলে তারা আমার ইমেজটা হাইড করে না, পোস্টটা হাইড করতেছে না, তারা খুব স্মুথলি দেখে, লাইক না দিলেও হয়তো বা অন্য কোনো অ্যাক্টিভিটি করতেছে। এই তো এই বিষয়গুলো। আচ্ছা অডিয়েন্স ডাটা অনেক সময় ক্লায়েন্ট চায়, ক্লায়েন্টকে দিবেন কিভাবে, সেটা হলো এটা একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। বেটার অপশনটা হলো এইখান থেকে যেগুলো আপনার ক্লায়েন্টকে দেখানো দরকার সেগুলো সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দিয়ে এই যে এখানে এক্সপোর্ট বাটন আছে, এক্সেল অথবা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে আপনার ক্লায়েন্টকে দিয়ে দেন, ক্লায়েন্ট এই ডাটাগুলো দেখবে। এই তো রাইট, ইম্পর্টেন্ট পার্ট পোর্শনটা ছিল হলো অ্যানালাইসিস। আর একটা অ্যানালাইসিস দেখবো নেক্সট ক্লাস, যেটা হলো ইনসাইটস, ওইটার জন্য 30টা লাইকস যেন সবাই ম্যানেজ থাকে। সিটিআর দুই রকম দেখাচ্ছে, সিটিআর লিঙ্ক, সিটিআর আমার অলরেডি ওটা 90 সেন্ট কাটছে, 91 সেন্ট 39টা লাইক আসছে ওটাতে। ওই যে যেটা 4টা ক্যাম্পেইন ছিল না, 4টা অ্যাডসেটে, এটা আস্তে আস্তে আরো কমবে। এখন পার লাইকে 2 সেন্ট করে কাটতেছে, এটা প্রথম দিকে একটু বাড়ে, তারপর আস্তে আস্তে কমতে থাকে।